সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2025-এর প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠানের শুরুতেই 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সঞ্চালনায় আছি নুসরাত জাহান। যে বিষয় নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। বিষয়ের পক্ষে বলবে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিষয়ের বিপক্ষে বলবে খুলনা পাবলিক কলেজ। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্ক প্রতিযোগিতার বিতার্কিকদের সাথে। বিপক্ষ দল খুলনা পাবলিক কলেজের বিতার্কিকরা হলেন মোহাম্মদ আরাফাত গাজী, তালহা জুবায়ের ও তাদের দলনেতা মোহাম্মদ ওহিদুর রহমান। পক্ষ দল রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিতার্কিকরা হলেন মাফসেরাতুন খিয়াম, মাহরিয়া হাসান মমো ও তাদের দলনেতা মোহাম্মদ শিফাত শাহরিয়া মাহি। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। বিচারক হিসেবে আমাদের সঙ্গে আছেন তানভীর আহমেদ আল আমিন, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সাবেক সভাপতি, জিয়া হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন মোহাম্মদ ফাহিম সাকলাইন, পরীক্ষক, বিএসটিআই, প্রধান কার্যালয়, সাবেক সাধারণ সম্পাদক, FH হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং রয়েছেন শেখ মোহাম্মদ আরমান, সাবেক সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর নির্ভর করে নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। আমাদের মাঝে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জাভেদ হোসেন, লেখক, অনুবাদক। এবারে আমি সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসন বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো সংক্ষেপে জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। সেক্ষেত্রে 4 মিনিটের সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। যুক্তি খণ্ডনের জন্য প্রত্যেক দলের দলনেতা মোট 3 মিনিট সময় পাবেন। সেক্ষেত্রে 2 মিনিটের সতর্কতা সংকেত এবং 3 মিনিটের চূড়ান্ত সংকেত দেয়া হবে। এবারে আমি আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিতর্ক প্রতিযোগিতাটি শুরু করবার জন্য। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার 2025 আজকে যে বিষয়টা নিয়ে দুই পক্ষ বিতর্কে অবতীর্ণ হবে, বিষয়টা হচ্ছে জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। পক্ষে বলবেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিপক্ষ দল হিসেবে বলবেন খুলনা পাবলিক কলেজ। জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায় এ বিষয় নিয়ে পক্ষে বলবার জন্য পক্ষ দল রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রথম বক্তা মাফসেরাতুন খিয়াম, তাকে অনুরোধ করছি বলবার জন্য। শুরু করছি নিসর্গ কবি জীবনানন্দ দাশের সেই উক্তিটি দ্বারা, অভাবের ঘরে সৃষ্টির প্রদীপ জ্বলে না। এই লাইনটি এটি প্রমাণ করে যায় যে অর্থনৈতিক চাপ, মানসিক দুশ্চিন্তা এবং জীবিকার তাগিদ প্রতিনিয়ত আমাদের সৃষ্টিশীল শক্তিকে ব্যাহত করে এবং সৃষ্টিশীলতা যে বাতাসে টিকে থাকে, আমাদের জীবিকার তাগিদ সেই বাতাসকে ভারী করে তোলে। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিতর্ক শুরু করছি। বিতর্ক চলছে এবং বিতর্কের প্রধান বিষয় জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। যথাযথ যুক্তিযুক্ত কারণে আজকে আমরা এর পক্ষে অবস্থান করছি এবং আজকের এই বিতর্কের মঞ্চে আমরা প্রমাণ করে দিয়ে যাব যে সৃষ্টিশীলতার ক্ষেত্রে জীবিকার তাগিদ এক প্রধান প্রতিবন্ধকতা। মাননীয় সভাপতি, আজকের এই বিষয়টিকে বিশ্লেষিত করলে যে 3টি প্রবঞ্চ আমরা পাই তা হলো 1 জীবিকা, 2 সৃষ্টিশীলতা এবং 3 প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, সংজ্ঞায়নে আসছি। জীবিকা বলতে আমরা মানুষের বেঁচে থাকা, মৌলিক চাহিদা পূরণ এবং সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় অর্থ উপার্জনের যে চাপ তাকে ইঙ্গিত করছি। এই বিষয়ে দার্শনিক কার্ল মার্কস বলে গিয়েছেন, জীবিকা হলো মানুষের উৎপাদনমূলক শ্রমের ফল যা তাকে সমাজে টিকে থাকতে এবং সামাজিক কাঠামো
প্রতিষ্ঠা করতে সহায়তা করে। অন্যদিকে অর্থনীতিবিদ আরমর্ত্য সেন বলে গিয়েছেন জীবিকা হলো মানুষের ক্যাপাবিলিটি অনুযায়ী আয়, যা তাকে মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করে। মাননীয় মডারেটর, পরবর্তীতে আমরা সৃষ্টিশীলতা বলতে বোঝাচ্ছি ব্যক্তির নিজস্ব উদ্ভাবনী শক্তি, শিল্পবোধ বা নতুন সমস্যার সমাধানের ক্ষেত্রে বাইরে গিয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা। এই ক্ষেত্রে মনোবিজ্ঞানী গিলফোর্ড বলে গিয়েছেন সৃষ্টিশীলতা হলো ডাইভার্জেন্ট থিঙ্কিং, যেখানে উৎপাদনের সক্ষমতা একজন ব্যক্তিকে একই সমস্যার নানা বহুমুখী ও কার্যকর সমাধান দিতে পারে। মাননীয় সভাপতি, এই ক্ষেত্রে আমি সৃষ্টিশীলতাকে 4টি শর্তে বিভক্ত করেছি। সেগুলো 1 পর্যাপ্ত সময়, 2 পর্যাপ্ত অর্থ, 3 সামাজিক সহনশীলতা ও 4 মুক্ত পরিবেশ। মাননীয় সভাপতি, এই ক্ষেত্রে সৃষ্টিশীলতাকে পুনরায় আমরা 3টি ক্ষেত্রে বিভক্ত করেছি, যেখানে জীবিকার তাগিদ প্রতিনিয়ত বাধা প্রদান করে যাচ্ছে। সেগুলো হলো 1 শিল্পকলা। জীবিকার তাগিদে শিল্পীকে বর্তমানে আমরা দেখছি প্রতিনিয়ত বাজারমূলক কাজের দিকে অগ্রসর হতে, কেননা তার মাঝে রয়েছে সেই জীবিকার তাগিদ। 2 নম্বর শিক্ষা, যেখানে আমরা বর্তমানে চাকরির জন্য প্রত্যেকটি শিক্ষার্থীকে চাকরিমুখী এবং মুখস্থ নির্ভর করে গড়ে তুলছি, যার ফলে সে অনুসন্ধানী চিন্তাকে বিকশিত করতে পারছে না। 3 কর্মক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন কর্মীগণ নতুন নতুন উদ্যোগে নিরুৎসাহিত হচ্ছেন, কেন তাদের মধ্যে রয়েছে সেই জীবিকার চাপ নামক মানসিকতাটি। মাননীয় মডারেটর, সর্বশেষ প্রধান অন্তরায় বলতে আমরা বোঝাচ্ছি একাধিক প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম প্রতিবন্ধকতা, যেটি আমাদের সৃষ্টিশীলতাকে বাধাগ্রস্ত করে, পূর্ণতা দেয় না কিংবা সময়ের সাথে সাথে তাকে স্তীমিত করে দেয়। মাননীয় সভাপতি, বিষয়টি বিশ্লেষণ করুন। একজন মানুষ যখন দৈনিক নিজ ক্ষুধার জ্বালা মেটানোর জন্য একটি কাজে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত নিয়োজিত আছে এবং যে কাজ তাকে কোনো আনন্দ দেয় না, তখন তার ভেতরে থাকা শিল্পীটি, তার ভেতরে থাকা উদ্ভাবকটি, তার ভেতরে থাকা বিজ্ঞানীটি প্রতিনিয়ত শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করছে। মাননীয় মডারেটর, জীবিকার তাগিদ যখন কেবল বেঁচে থাকার সংগ্রাম হিসেবে কাজ করছে, তখন এই সৃষ্টিশীলতা নিছক শখ আর বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। মাননীয় মডারেটর, জীবনানন্দ দাশ তার ক্ষুধা নামক কবিতায় বলে গিয়েছেন, ক্ষুধাময় রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ মাননীয় সভাপতি, যার ক্ষুধাই নিবৃত্ত হয়নি, যার ক্ষুধার অন্নটুকুই জোটে না, যার কাছে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনটুকু অস্বীকৃত, তার কাছে সৃষ্টিশীলতা কোনো তাৎপর্যই বহন করে না। মাননীয় মডারেটর, ক্ষুধাই যখন জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ধরা দেয়, তখন এই সৃষ্টিশীলতা আমাদের কাছে শুকনো পাতার মতো ঝরে পড়ে। মাননীয় মডারেটর, অবাস্তব চিন্তা বা অলিক কল্পনা করে তো লাভ নেই, কেননা আমরা আজ একটি বাস্তব জগতে অবস্থান করছি। পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ইউনেস্কো ইকোনমি রিপোর্ট 2021 অনুযায়ী উন্নয়নশীল রাষ্ট্রসমূহে সৃষ্টিশীল পেশায় 30 থেকে 40% পর্যন্ত আয় কমতে থাকে। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ মনিটর অনুযায়ী আমাদের 5 বছরে শুরুতে 50% সমূহ স্টার্টআপ ব্যর্থ হয় এবং পরবর্তীতে আইলো রিপোর্ট 2021 অনুযায়ী 58% মানুষ এই আর্থিক সংকটের কারণে সৃষ্টিশীলতাকে সময় দিতে পারছেন না এবং IMF রিসার্চ অনুযায়ী 35% মানুষ বিভিন্ন ক্ষেত্রে তাদের এই আর্থিক সংকট এবং দীর্ঘ কর্মঘণ্টার কারণে সৃষ্টিশীলতা থেকে দূরে সরে আসছেন। অর্থাৎ মাননীয় মডারেটর, আমরা এমন একটি বিশ্বে দাঁড়িয়ে আজকের এই বিতর্কের মঞ্চে উপস্থিত হয়েছি, যে বিশ্বে জীবিকা ও সৃষ্টিশীলতার এই ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণে লেখক আজ তার লেখনী ছাড়ছেন, শিল্পী তার রং তুলি পরিবর্তে আজ অফিসের কলম ধরছেন এবং গায়ক তার হারমোনিয়াম বা গিটারটি রেখে একটি স্থায়ী সরকারি চাকরি খুঁজছেন। মাননীয় মডারেটর, আব্রাহাম ম্যাসলো বলে গিয়েছেন, এ হাংরি ম্যান ক্যান নট পেইন্ট। অন্যদিকে প্রমোদ চৌধুরী তার বই পড়ে প্রবন্ধে বলেছেন, বাঙালিরা আজ কবিতার বই আওড়ায় না, কেননা এটি তার উদরপূর্তির কাছে লাগে না। মাননীয় মডারেটর এবং বিজ্ঞ প্রতিপক্ষ, বিষয়টি বিশ্লেষণ করুন। আপনার কিভাবে অস্বীকার করবেন যে সৃষ্টির আনন্দের জন্য যে আনইউটিলিটি বা ফল লাভের আশা ছাড়া কাজ করার মানসিকতা প্রয়োজন, সেই ক্ষেত্রে সেটিকে নিশ্চিত বেতনের তাগিদের নিচে চাপা পড়ে যায় না? একজন সরকারি অফিসারের সৃষ্টিশীলতা কি কোনোভাবেই মুনাফার দাস হয়ে ওঠে না? মাননীয় সভাপতি, একটি চাপে যখন আরেকটি বিলীন হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমাদের নতুন যুগের নির্মাতা তৈরি হয় না, শুধুমাত্র নতুন যুগের দক্ষ কর্মী তৈরি হয়। মাননীয় মডারেটর, আমি সর্বশেষ এটাই বোঝাচ্ছি যে আমরা এই ক্ষেত্রে দৃঢ় বিশ্বাসী জীবিকার তাগিদই সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। এবার এই বিষয়ের বিপক্ষে খুলনা পাবলিক কলেজের প্রথম বক্তা মোহাম্মদ আরাফাত গাজী। অভাব আছে বলেই স্বভাবে আসে নতুন কিছুর খোঁজ, জীবিকার তরেই মানুষ নিজেকে নতুন করে গড়ে রোজ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, পক্ষ ও প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন, সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে, বিষয় জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। আমি ও আমার দল বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, নির্ধারিত বিষয়টিকে আমরা চুলচেরা বিশ্লেষণ করলে 3টি প্রধান অংশ পাই: জীবিকার তাগিদ, অন্তরায় এবং সৃষ্টিশীলতা। মনোবিজ্ঞানের ম্যাসলোর প্রয়োজন তত্ত্ব মতে জীবিকার তাগিদ হলো মানুষের মৌলিকত্ব
ও নিরাপত্তাজনিত চাহিদা পূরণের জন্য সৃষ্টি হওয়া স্বাভাবিক অর্থনৈতিক প্রেরণা। আবার সমাজবিজ্ঞানে এটিকে বলা হচ্ছে সেই শক্তি যা মানুষকে কর্মে নিয়োজিত, পরিশ্রমী ও কর্মদক্ষ করে তোলে। ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী অন্তরায় হলো এমন একটি বিষয় যা কোনো কাজে বাধা সৃষ্টি করে অথবা থামিয়ে দেয়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন ও ইউনেস্কোর মতে সৃষ্টিশীলতা হলো সেই নতুন কার্যকর ও মূল্যবান ধারণা যার সমাধান উদ্ভাবনের মানসিক ক্ষমতা। মাননীয় সভাপতি, সৃষ্টিশীলতার বিশালতা মহান উদ্ভাবন থেকে শুরু করে আটপৌরে জীবন পর্যন্ত বিস্তৃত। মায়ের নতুন রেসিপি, গ্রামীণ নারীর পুরনো শাড়িতে নকশিকাঁথার বুনন কিংবা কৃষকের নিজ হাতে বানানো কৃষিযন্ত্র, এসবই সৃষ্টিশীলতার উদাহরণ। এমনকি নতুন কৌশল আবিষ্কার বা ভিন্ন ভিন্ন উপায়ে সমস্যা সমাধান করতে পারেও সৃষ্টিশীলতার নিদর্শন। মাননীয় সভাপতি, আজকের প্রস্তাবনার বিপক্ষে আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্বচ্ছ, কারণ জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার অন্তরায় নয়, বরং তা সৃষ্টিশীলতাকে ত্বরান্বিত করে। প্রশ্ন আসতেই পারে, তবে জীবিকার সংগ্রাম করা সব মানুষ কেন সৃষ্টিশীল হয় না? উত্তর খুবই সোজা, সবার মধ্যে ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস থাকে না। হ্যাঁ মাননীয় সভাপতি, পেটের ক্ষুধা, অর্থনৈতিক চাপ বা 9টা 5টার চাকরি নয়, সৃষ্টিশীলতার প্রধান এবং একমাত্র অন্তরায় হলো মানুষের ভেতরের ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাসের অভাব। কিভাবে, চলুন একটি উদাহরণের সাহায্যে দেখা যাক। মাননীয় সভাপতি, হ্যারি পটারের স্রষ্টা জনাব J.K. রোলিং এর কথা আমরা সবাই জানি। তিনি যখন বেকার অবস্থায় সরকারি ভাতার টাকায় কোনো মতে চলছিলেন, তখন জীবিকার তাগিদ ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু তার ছিল তার নিজের গল্পের উপর অটল বিশ্বাস এবং মহৎ সৃষ্টির অদম্য ইচ্ছা। সেই আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি তাকে পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার লেখকে পরিণত করেছিল। জীবিকার তাগিদ জীবনের অংশ, একে বাদ দিয়ে কোনোভাবে সম্ভব নয়, বরং একে জয় করার মধ্য দিয়ে মানব সভ্যতার সবচাইতে বড় সৃষ্টিগুলো এসেছে। এই সত্যকে প্রমাণ করতে আমরা আমাদের যুক্তিগুলোকে প্রধান 3টি প্যারামিটারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করব। প্রথম প্যারামিটার, যেখানে সমস্যা সেখানেই উদ্ভাবন, আর সমস্যার উৎস হলো জীবিকার চাহিদা। দ্বিতীয় প্যারামিটার, জীবিকার তাগিদ হলো সৃষ্টির জন্মদাতা, অর্থাৎ মানুষ আরামের বসে নয়, বরং প্রয়োজন ও টিকে থাকার তাগিদেই নতুন পথের সন্ধান করেছে এবং সৃষ্টিশীল হয়েছে। তৃতীয় প্যারামিটার, জীবিকার তাগিদ নয়, সৃষ্টিশীলতার প্রধান অন্তরায় হলো ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাসের অভাব। যার ইচ্ছাশক্তি আছে সে জীবিকার চাপকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, আর যার মধ্যে ইচ্ছাশক্তি নেই, জীবিকার অভাব না থাকলেও সে ভরা পেটে সৃষ্টিশীলতা হারায়। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বলতে চাইছিল মানুষের পেটে ভাত না থাকলে সে সৃষ্টিশীল হতে পারবে কিভাবে? জীবিকা অর্জনের চাপ থাকলে সৃষ্টিশীল চিন্তাই বা আসবে কিভাবে? মনোবিজ্ঞানের বিখ্যাত ইয়ার্কডস-ডডসন ল তাদের এই ধারণাকে ভুল প্রমাণ করে। তাই সূত্র মতে মানুষের কর্মক্ষমতা বাড়াতে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত মানসিক চাপ প্রয়োজন। স্নায়ুবিজ্ঞান একে বলে ইউস্ট্রেস বা ইতিবাচক চাপ। জীবিকার তাগিদ আমাদের মস্তিষ্কে এই ইতিবাচক চাপ তৈরি করে, যা আমাদের নতুন সমাধান খুঁজে পেতে সাহায্য করে। অন্যদিকে চাপমুক্ত বা আরামদায়ক বা কমফোর্ট জোনে থাকা মস্তিষ্ক অকেজ হয়ে পড়ে, ফলে সৃষ্টিশীলতা নষ্ট হয়ে যায়। একটু ভেবে দেখুন সেই আদি মানুষের কথা, যারা শিকার করার পর বিশাল ওজনের পশুর মাংস বা জঙ্গল থেকে সংগ্রহ করা ভারী কাঠ পিঠে বোঝাই করে বয়ে নিয়ে যেতে হতো। সেই হাড়ভাঙা খাটুনি, জীবিকা অর্জনের অসহ্য কষ্ট, এটা লাঘব করার জন্যই তাদের মাথায় বুদ্ধি এলো। তারা দেখলো গাছের গুঁড়ি গড়িয়ে চলে, আর সেখান থেকেই তারা তৈরি করলো মানব সভ্যতার একটি মৌলিক উদ্ভাবন, চাকা। মানব সভ্যতার এমনই সব মৌলিক উদ্ভাবন এসেছে জীবিকার তাগিদ থেকে, বিলাসিতার থেকে নয়। জীবিকার প্রয়োজনে তৈরি হওয়া সৃষ্টি ও জীবনকে সহজ করার প্রবল ইচ্ছাশক্তির জন্যই হয়েছে। তাই পরিশেষে বলতে চাই, জীবিকার তাগিদ হলো আগুনের মতো, যা নরম ও ভঙ্গুর কাঁচা লোহাকে পুড়িয়ে ইস্পাত কঠিন তরবারিতে পরিণত করে। যার ভেতর সৃষ্টিশীলতার প্রকৃত আগুন আছে, জীবিকার চাপ তাকে দমাতে পারে না, বরং সেই চাপই তাকে গতি দেয় এবং প্রবল ইচ্ছাশক্তি তাকে বাস্তবে পরিণত করতে সাহায্য করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আবার আজকের বিষয়ের পক্ষে বলবেন মাহরিয়া হাসান মম। প্রথমেই শুরু করছি বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্তের একটি উক্তি দিয়ে। তিনি বলেছিলেন, মানুষ জীবনের আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, অন্তর যেখানে চায় মন সেখানে ছুটে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রতিপক্ষ দল এবং যারা শুনছেন। মাননীয় সভাপতি, আপনাকে প্রথমেই বলে দিতে চাই যে আজকে আমাদের প্রতিপক্ষ দল প্রধান দিয়ে কোনো কিছু বলে যাননি। তিনি বলে গেলেন যে মানুষের ভেতরের ইচ্ছা এবং মানসিকতার অভাব নাকি সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। কিন্তু মাননীয় সভাপতি, যদি তার পেটে ক্ষুধা থাকে, তার যদি জীবিকার চাহিদা পূরণ না হয়, মানুষের ইচ্ছাও কিন্তু দমে যায়। মাননীয় সভাপতি, মানুষের ইচ্ছা কখনোই সৃষ্টিশীলতার প্রধান অন্তরায় হতে পারে না। মাননীয় সভাপতি, আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে আমাদের বাস্তবতা এতই কঠিন যে
আমাদের যেই সৃষ্টিশীল মনকে সবসময় উঠতে দেওয়া যায় না, জীবিকার তাগিদ আমাদের কল্পনা, স্বপ্ন, সৃষ্টিশীলতার উপর অদৃশ্য এক দেয়াল তুলে দেয়। আর তাই আজকের বিষয় জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায় শুধু একটি বিতর্ক নয়, মানুষের মনে স্বাধীনতা বনাম জীবনের প্রয়োজন একটি চিরন্তন দ্বন্দ্ব। সৃষ্টিশীলতার মূল ভিত্তি হলো স্বাধীনতা, নিরাপত্তা, পরীক্ষা নিরীক্ষা এবং মানসিক প্রশান্তি। অন্যদিকে জীবিকার তাগিদ তৈরি করে ঝুঁকি, ভীতি, আর্থিক অনিশ্চয়তা, সময়ের সংকট এবং স্থায়ী চাপ। এই দুই শক্তি একে অপরের বিপরীত। তাই আমিও আমার দল দৃঢ়ভাবে বলছি যে জীবিকার তাগিদই সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। আমার দলের প্রথম বক্তা সৃষ্টিশীলতার তিনটি ক্ষেত্র, শিল্পক্ষেত্র, শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্র আপনাকে দেখিয়ে দিয়ে গেছে যে এটা কিভাবে জীবিকার তাগিদে আমাদেরকে অন্তরায় হিসেবে কাজ করছে। আমি উক্ত তিনটি ক্ষেত্র বিশ্লেষণ করে দেখাবো। মাননীয় সভাপতি, আমি প্রথমেই আপনাকে একটি সত্য মনে করে দিতে চাই, তা হলো সৃষ্টিশীলতা তখনই বিকশিত হয় যখন মানুষ আর্থিক চাপ নয়, স্বাধীন স্বাধীন চিন্তার জায়গা পায়। আর আমি সৃষ্টিশীলতার সর্বপ্রথম ক্ষেত্রে শিল্পক্ষেত্র নিয়ে একটি কথা বলতে চাই। শিল্পক্ষেত্রে একটি বাস্তব সত্য রয়েছে, যা হলো সৃজনশীলতা সময় চায়, আর সময় দিতে হলে লাগে আর্থিক নিরাপত্তা। মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলোর হায়ারার্কি অফ নিডসে বলা হয়েছে, মানুষ যদি প্রাথমিক প্রয়োজন খাদ্য, নিরাপত্তা, জীবিকা নিশ্চিত করতে না পারে, তবে সে কখনোই সর্বোচ্চ সৃষ্টিশীল পর্যায়ে উপনীত হতে পারে না। অর্থাৎ জীবিকা অনিশ্চিত হলে শিল্পী কখনোই পূর্ণ সৃষ্টিশীল হতে পারে না। উদাহরণ হিসেবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারি। তার জীবিকার চাহিদা ছিল না দেখে তিনি তার জীবদ্দশায় 5000 গান লিখতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো কবি সাহিত্যিকরা তাদের জীবিকার চাপে বাজারমুখী লেখা লিখতে শেষ জীবনে বাধ্য হয়েছিলেন। যে পরিবেশে শিল্পীরা আর্থিক স্থিতি নিয়ে চিন্তিত, সেই পরিবেশে স্বাধীন শিল্পচর্চার ক্ষেত্র ছোট হয়ে যায়। ফলে জীবিকার তাগিদ শিল্পাত্মক সত্যিকারের সৃষ্টিশীলতাকে দমন করে। মাননীয় সভাপতি, এবার আসে আমাদের দ্বিতীয় ক্ষেত্র। বাংলাদেশের শিক্ষার প্রধান লক্ষ্য হয়ে গেছে চাকরিমুখী প্রতিযোগিতা, যেখানে নেই জ্ঞানের আনন্দ, না আছে অনুসন্ধান। শিক্ষা বিশেষজ্ঞদের মতে সৃজনশীল শিক্ষার জন্য প্রয়োজন কৌতূহল, ব্যর্থ হওয়ার স্বাধীনতা এবং পর্যাপ্ত সময়। কিন্তু জীবিকার চাপ শিক্ষার্থীকে শেখায় নিরাপদ ভবিষ্যৎই হলো মূল লক্ষ্য। ঝুঁকি নিলে ভবিষ্যৎ নষ্ট, পরীক্ষার নম্বরই একজন শিক্ষার্থীর একমাত্র পরিচয়। ফলে সৃষ্টিশীল শিক্ষার জায়গা কমে যায়। জীবিকার তাগিদ তাদের ভাবতে দেয় না, শুধুমাত্র বইয়ের পাতা পড়তে বাধ্য করে। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী বলে গেছেন, যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্য গ্রন্থও কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। এটা সরাসরি সৃষ্টিশীলতার মৃত্যু। এবার সর্বশেষ ক্ষেত্র কর্মক্ষেত্রে সৃষ্টিশীলতার ঝুঁকিকে আমন্ত্রণ করে, কিন্তু জীবিকার তাগিদ ঝুঁকিকে ভয় দেখায়। ব্যবসার শাসন গবেষণা বারবার প্রমাণ হয়েছে যে চাকরির অনিশ্চয়তা থাকা কর্মীরা কোনো নতুন ধারণা দিতে ভয় পায়। অর্থাৎ আমরা দেখতে পাই আমাদের দেশে যে স্টার্টআপ কোম্পানি আইডিয়াগুলো থাকে সেগুলো চাপা পড়ে যায়, এবং আমাদের তরুণ প্রজন্ম সেই নিয়ে কোনো কিছু করতে পারে না, কারণ তাদের মধ্যে জীবিকার তাগিদের সেই ভয়টা থেকে যায়। ফলে তাদের সৃষ্টিশীলতা বাধাগ্রস্ত হয়, কারণ ত্রুটি হলে তাদের চাকরি চলে যেতে পারে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। মাননীয় সভাপতি, এবার আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটটা আরো সুন্দর করে দেখায়। বাংলাদেশের চাকরির অভাব, কম বেতন, চাকরি হারানোর ভয়, পরিবারকে টিকিয়ে রাখার চাপ, সব মিলিয়ে বাংলাদেশের যে কর্মীরা আছে তারা স্থিতিশীলতাকে সবচেয়ে বড় নিরাপত্তা মনে করে। ফলে উদ্ভাবনী চিন্তাধারা বাধাগ্রস্ত হয়। যেখানে ভয় সেখানে উদ্ভাবন থাকে না। মাননীয় সভাপতি, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশের ব্যবস্থায় একজন চাকরিজীবী দৈনিক মাত্র 1.5 থেকে 3 ঘন্টা সময় পায় নিজেকে নিয়ে ভাবার জন্য, যে সৃষ্টিশীল চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করতে যথেষ্ট নয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা 2018 অনুযায়ী যেসব মানুষ আর্থিক চাপের মধ্যে থাকে তাদের সৃজনশীল সমস্যা সমাধানের ক্ষমতা 30% কমে যায়, কারণ তাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সে স্ট্রেস নিষ্ক্রিয় হয়। হার্ভার্ড বিজনেস রিভিউ 2023 অনুযায়ী দীর্ঘ সময় চাকরি ও আর্থিক অনিশ্চয়তা মানুষের সৃজনশীল উৎপাদনশীলতাকে 40% কমিয়ে দেয়। ইউনেস্কো ক্রিয়েটিভ ইকোনমি রিপোর্ট 2017 অনুযায়ী বিশ্বে 65% তরুণ শিল্পী আর্থিক সংগ্রামের কারণে সৃষ্টিশীল কাজ চালিয়ে যেতে পারেন না। এজন্যই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাঁধন যত কঠোর হয় সৃষ্টির পথ ততই আধার। অর্থাৎ জীবিকার কঠোরতা সৃষ্টিশীলতাকে কমায়। মাননীয় সভাপতি, প্রশ্ন থেকে গেল আমার বিপক্ষ দলের কাছে, যে একজন অভাবী মানুষ, দুহাতে কাজ করা মানুষ, ঋণে ডুবে থাকা মানুষ, সেই চাপের মধ্যে কিভাবে কবিতা লিখবে, কিভাবে ছবি আঁকবে বা কিভাবে উদ্ভাবন করবে? সৃষ্টিশীলতার জন্য দরকার স্বচ্ছ আকাশ, নিরুদ্বেগ মন, স্বাধীন চিন্তা। কিন্তু জীবিকার কঠিন বাস্তবতা সেই আকাশকে মেঘাচ্ছন্ন করে দেয়। তাই হয়তো কবি রবীন্দ্রনাথ আরো বলে গেছেন যে শৃঙ্খলা যত বাড়ে সৃজন তত ম্লান হয়ে যায়। জীবিকার তাগিদ ঠিক সেই শৃঙ্খলা যা মানুষের ডানা কেটে দেয়, মনকে সংকুচিত করে, আর সৃষ্টিশীলতাকে অন্ধকারে ঠেলে দেয়। সুতরাং মাননীয় সভাপতি, আমি আপনাকে পরিশেষে এটাই বলতে চাই যে স্পষ্টভাবে আমরা আজকে আপনাকে প্রমাণ করে দিয়ে গেলাম যে জীবিকার তাগিদই সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। এখন আমরা খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় বক্তা তালহা জুবাইরের কাছ থেকে শুনব। ধন্যবাদ সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ এবং উপস্থিত সকলকে জানাই আমার সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি।
বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার দলের প্রথম বক্তা যখন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে গেলেন যে জীবিকার তাগিদ কিভাবে সৃষ্টিশীলতাকে ত্বরান্বিত করে এবং ইচ্ছা শক্তির অভাব কিভাবে সৃষ্টিশীলতার প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়, তখন আমার বিজ্ঞ প্রতিপক্ষ ওই ৯টা ৫টা চাকরির এক গান গেয়েই চলেছেন। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ আজ ২১ শতাব্দীতে এসে এটা ভুলে গেলে চলবে না যে আজ পুরো পৃথিবী সৃষ্টিশীলতার দিকে ধাবিত হচ্ছে এবং আজ চাকরির মাধ্যমগুলো বা জীবিকার মাধ্যমগুলো কিন্তু সৃষ্টিশীল। কন্টেন্ট ক্রিয়েশন হোক অথবা ফ্রিল্যান্সিং, বিজ্ঞাপন ডিজাইন অথবা চলচ্চিত্র, লেখালেখি, এসবই আজ জীবিকার প্রধান মাধ্যম এবং এই সকল কিছুতেই সৃষ্টিশীলতা তার একমাত্র পণ্য। আজ সৃষ্টিশীলতা যেখানে জীবিকার মাধ্যম, সেখানে জীবিকার তাগিদকে সৃষ্টিশীলতায় অন্তরায় বলা বোকার স্বর্গে বসবাস করার সমান। কেননা আবশ্যকতা কখনো অন্তরায় হতে পারে না। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রথমেই তাদের একটি প্রশ্ন উত্তরে আসতে চাই। তারা বলেছেন যে শিল্পী নাকি তুলি ছাড়ছে, গায়ক নাকি গান ছাড়ছে। হয়তো হতে পারে কথাটি সত্য, কিন্তু তারা এই কথাটি কিভাবে ব্যাখ্যা করবেন যে জীবিকার তাগিদে সদ্য বাবাহারা ইমন ফ্রিল্যান্সিং করে কাঁধে তুলে নিয়েছে গোটা পরিবারের দায়? তথ্যসূত্র দৈনিক প্রথম আলো, 18 নভেম্বর 2023। অথবা মাননীয় সভাপতি, তারা বলেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবিকার তাগিদে ছুটে চাকরি করে মানুষ নাকি সময় পায় না। মাননীয় সভাপতি, আমরা বলছি যদি ইচ্ছা শক্তি এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে তাহলে সবকিছু সম্ভব। মাননীয় সভাপতি, একটি উদাহরণ দিতে চাই। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আজকাল একটি নাম খুব পরিচিত, চিত্ত মিডিয়া। তার স্বত্বাধিকারী জুয়েল রানা, তিনি পেশায় একজন ব্যাংকার, গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। সারাদিন তিনি জীবিকার তাগিদে ব্যাংকেই বসে থাকেন, কিন্তু যখনই সময় পান হাতে কলম চোখে চশমা নিয়ে পথে ঘাটে নেমে পড়েন। বাংলাদেশের মানুষকে উপহার দিচ্ছেন সৃষ্টিশীল কন্টেন্ট। এটাকে কি সৃষ্টিশীলতার উদাহরণ আপনারা বলবেন না? বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন থেকে গেল। মাননীয় সভাপতি, সৃষ্টিশীলতা সবার মধ্যে থাকে, শুধুমাত্র যারা ইচ্ছা শক্তির আগুন জ্বালিয়ে সৃষ্টিশীলতাকে বের করে আনতে পারে তারাই সফল কাম হয়। আমার বিজ্ঞ প্রতিপক্ষ রবীন্দ্রনাথের কথা বলে গেল, আমি বলতে চাই জসিমউদ্দিনের কথা, অথবা বাউল সম্রাট আব্দুল করিমের কথা। বাউল সম্রাট আব্দুল করিম, তিনি কাজ করতেন রাজমিস্ত্রিদের সাথে কাজ করেও তিনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন কত সুন্দর চমৎকার লেখনী। জসিমউদ্দিনের কথা বলি, জীবনের সংগ্রাম, তার সারা জীবনটাই জীবনের সংগ্রাম করে গিয়েছেন তিনি, তারপরও লিখে গিয়েছেন কি সুন্দর সৃষ্টিশীল রচনা। মাননীয় সভাপতি, এ সকলের মধ্যে একটি বিষয় খুব সাধারণ ছিল, তাদের সকলেই ছিল নিজেদের প্রতি আত্মবিশ্বাস এবং ছিল প্রবল ইচ্ছা শক্তি। যদি ইচ্ছা শক্তি না থাকতো তাহলে এপিজে আব্দুল কালাম কখনো নিউজ পেপার বয় থেকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হতে পারতেন না। আশা করি এই বিষয়টি ব্যাখ্যা করে যাবেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সৃষ্টিশীলতার অন্তরায় বাইরের কোনো বিষয় নয়, বরং আমাদের ভেতরকার ইচ্ছা শক্তি ও আত্মবিশ্বাসের অভাব। মাননীয় সভাপতি, নিজেদের দিয়ে একটি উদাহরণ দিতে চাই। খুলনা পাবলিক কলেজের কঠোর নিয়ম, সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ, যেহেতু ইন্টারমিডিয়েট পড়ি তারপরে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত কোচিং এর পিছনে ছুটতে হয়। কিন্তু মাননীয় সভাপতি, তারপরও কি সুন্দর দেখুন, আমি রাত জেগে স্ক্রিপ্ট রেডি করেছি, নেট ঘেটে তথ্য যুক্তি বের করেছি এবং আজ বিতর্কের এই মহান মঞ্চে দাঁড়িয়ে আছি। আমি নিশ্চিত যে আমার বিজ্ঞ প্রতিপক্ষ ঠিক সে একই কাজ করেছে। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যদি ইচ্ছা শক্তি না থাকতো, আপনিও জীবিকার তাগিদে ছুটছেন, আমিও জীবিকার তাগিদে ছুটছি, শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে আজ আপনিও এখানে বসে আছেন, আমিও এখানে বসে আছি। মাননীয় সভাপতি, এ থেকে খুব সহজে প্রমাণ করা যায় যে ইচ্ছা শক্তির অভাব বা আত্মবিশ্বাসের অভাবই সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। তাহলে এখন প্রশ্ন থেকে যায় যে জীবিকার তাগিদ সৃষ্টিশীলতাকে কিভাবে ত্বরান্বিত করতে পারে? আমরা খুব সুন্দর একটি উদাহরণ দিতে পারি। বাগেরহাটের রোজি আহমেদ তৈরি করেছেন হস্তশিল্পের কারখানা, গরিব ঘরের সন্তান তিনি। হস্তশিল্পের কারখানা তৈরি করে সেখানে হাজারো নারীর কর্মক্ষেত্রের ব্যবস্থা করেছেন। সৃষ্টিশীল কাজের মাধ্যমে কি সুন্দর নিজের জীবিকা নির্বাহ করছে, নিজের জীবিকা তো চালিয়েই যাচ্ছেন, আরো হাজারো নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এই বিষয়টিকে কি বলবেন মাননীয় বিজ্ঞ প্রতিপক্ষ? প্রশ্ন রয়ে গেল। এই সকলের মধ্যে একটি সাধারণ বিষয় রয়েছে, এরা কেউই ধনী ঘরে সন্তান ছিলেন না, বরং চরম অভাব এবং জীবিকার তাগিদ ছিল বলেই তাদের মধ্যে সৃষ্টিশীলতার রচনা হয়েছে। এ থেকে খুব স্পষ্টভাবে প্রমাণ করা যায় যে সৃষ্টিশীলতা বা জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার অন্তরায় নয়, বরং তার জন্মদাতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। বিষয়ের পক্ষে বলবার জন্য রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দলনেতা মোহাম্মদ শিফাত শাহরিয়া মাহি, তার কথা শুনবো আমরা।
ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকে বিতর্কের মহান সংসদে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিপক্ষ দলের কথা শুনে মনে হচ্ছে তারা আজকে ইচ্ছা শক্তির মাধ্যমে যদি তাদের জীবিকাটা ঠিকমতো করতে পারে, তারা যদি খুব বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে এবং তাদের জীবিকাটা মেনটেন করতে পারে, তাহলেই সেটা সৃষ্টিশীল কোনো একটা কাজ। কিন্তু আজকে তারা এখানেই ভুলটা করে। আজকে সৃষ্টিশীল কাজের জন্য তাদের প্রথম বক্তা বলে যায়, যখন কোনো একটা সমস্যা তৈরি হয় তখনই আমাদের একটা সৃষ্টিশীল কিছু একটা তৈরি হয়। মাননীয় সভাপতি, আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা, যখন আমাদের ভ্যান ডে গো তার যে চিত্রকল্পগুলো এঁকেছিলেন, এটা কি কোনো সমস্যা থেকে এঁকেছিলেন? বা আমাদের যে সাহিত্যগুলো, আমাদের যে চিত্রগুলো, এগুলো কি কোনো সমস্যার সমাধান হিসেবে এসেছে? না, এটা ছিল শুধুমাত্র তাদের মনের শিল্পীর বহিঃপ্রকাশের একটা মাধ্যম। তারা কোনো সমস্যা থেকে এই জায়গাগুলো উদ্ভাবন করেনি। অর্থাৎ তার প্রথম যে একটা মিসলিডিং আমাদেরকে দিয়ে যায় যে সৃষ্টিশীল কাজগুলো সমস্যা থেকেই সবসময় আসে, তা কিন্তু না। সেই জায়গা থেকে এবার আমরা আসি, তারা আজকে আমাদের যে বিতর্কের প্রধান একটা জায়গা, যে সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়, তারা সেই জায়গাতে একটা ভুল করে যায়। তারা প্রধান নিয়ে কোনো রকমের কথা বলে না, তারা বোঝাতে চায় যে এটা অন্তরায় না বরং ত্বরান্বয় করে, এবং এখানেও একটা ভুল করে যায়। মাননীয় সভাপতি, আমরা আপনাদেরকে দেখাই দিয়ে যাই, ইচ্ছা থাকার পরেও সবার ক্ষেত্রে কি সুযোগটা আসে? আজকে তারা এতগুলো উদাহরণ দেওয়ার চেষ্টা করলো, সেই সাথে কি তারা ভুলে যাচ্ছে যে আমাদের কতজন মানুষ এরকম সম্ভাবনীময় হওয়ার পরেও শুধুমাত্র সুযোগ থাকা না থাকার কারণে, অর্থাৎ তার সুযোগ না থাকার কারণে সে আসতে পারছে না আমাদের সামনে। আমি আপনাদেরকে আজকে একটা গল্প বলে শোনাতে চাই। যে মানুষটি কোনোদিন কবিতা লিখতে চেয়েছিল, রং তুলির আঁচড়ে নিজের পৃথিবী বানাতে চেয়েছিল, হয়তো কোনোদিন বাঁশিতে সুর তুলতে চেয়েছিল, কিংবা একটা ছোট্ট উদ্ভাবন দিয়ে পৃথিবীকে বদলে দিতে চেয়েছিল, কিন্তু আজ সে সকাল 8টায় অফিসে যায়, অফিসে তার বোতাম টিপাটিপি করে এবং সেভাবে অফিসে মেশিনেই বসে তার সময়টা পার করে দেয়। এরকম একটা জায়গায় সে কিন্তু আর কবিতা লিখে না, সে কিন্তু আর গান গায় না। তার উপরে যখন এই জীবিকার তাগিদটা চলে আসে, তার পরিবারকে মেনটেন করার যে চাপটা চলে আসে, এই চাপের মাধ্যমে আসলে কিন্তু সাহিত্য বা আমাদের যে সৃষ্টিশীল কিছু, এই জিনিসটা উঠে আসে না। মাননীয় সভাপতি, তা আরো বলে যাওয়ার চেষ্টা করে তাদের দ্বিতীয় বক্তার দিক থেকে, যে আমাদের যে মাধ্যমগুলো, এখন যে চাকরিগুলো, এগুলো নাকি অনেকটা সৃষ্টিশীলের মতো হচ্ছে। মাননীয় সভাপতি, আজকে আমাদের কঠিন বাস্তবতার কথা ভাবুন। তারা যেখান থেকে প্রথম বক্তা শুরু করলেন যে আদিমকালে, হ্যাঁ আমরা মেনে নিচ্ছি, আদিমকালে যখন আমাদের এই জীবিকার তাগিদ, সেই জায়গা থেকে আমরা অনেক কিছু করেছি, কিন্তু বর্তমানের বাস্তবতা কত কঠিন তা আমাদের দ্বিতীয় বক্তা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায়। আজকের বাস্তবতা তো এমন যে আমি যদি চাকরি না পাই বা আমি যদি একটা ভুল ডিসিশন নিই, সেখান থেকে আমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে। সেই জায়গা থেকে হ্যাঁ আমরা মানছি, গুটি কয়েক কিছু মানুষ হয়তো তাদের ইচ্ছা শক্তির দ্বারা আমাদের সৃষ্টিশীল কিছুর দিকে এসেছে, কিন্তু এটা ভুলে গেলে হবে না যে যদি এই জীবিকার তাগিদটা তাদের না থাকতো, তাদের যদি ওই যে আমাদের শুরু থেকে বলে যাচ্ছে, আমাদের যদি সময়টা থাকতো, যথাযথ সময়, আমাদের যদি এই সময়টাকে আমরা যদি সৃষ্টিশীল দিকে নিয়ে যাওয়ার সুযোগটা পেতাম, অর্থাৎ যেখানে আমাকে সবসময় চাকরির কথা ভাবা লাগছে না, মাস শেষে আমার কত টাকা খরচ হচ্ছে এই চিন্তাটা যখন আমার থাকছে না, তখন আমি যখন নিজের সাথে মনোনিবেশ করতে পারছি, তখনই কিন্তু আসল সৃষ্টিশীল কাজগুলো আসে, যেটার উদাহরণ হয়ে গেছে। আমরা একটা উদাহরণ দিতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর সচ্ছল হওয়ার কারণে সে অনেক রকমের সুযোগ সুবিধা পাওয়ার ফলে অনেক সাহিত্য সৃষ্টি করতে পেরেছে। আমরা কেন কাজী নজরুল ইসলামের দিকে দেখছি না? কাজী নজরুল ইসলাম যদি জীবিতার তাগিদে পরিপূর্ণ হইতো, তাহলে তার কাছ থেকে আমরা কত সাহিত্য পেতাম। এই জিনিসটা নিয়ে কিন্তু আজকের বিতর্কের জায়গাটা, আমরা যখন এই কাজী নজরুল ইসলামের মতো বা এই জায়গার মানুষগুলো যখন আমরা হচ্ছে তাদেরকে তাদের জীবিকার তাগিদটা ফুলফিল করার মতো একটা সুযোগ দিতে পারতাম, তাহলে কিন্তু তাদের কাছ থেকে আমরা আরো অনেক বেশি সৃষ্টিশীল জিনিসপত্র পেতাম। এবং এই জায়গাতেই আমাদের প্রধান সমস্যাটা, যে আমাদের এই জীবিকার তাগিদ থাকার কারণে আমরা তাদেরকে মুক্ত চিন্তা করতে দিচ্ছি না, আমরা তাদেরকে ভাবার সুযোগটা দিচ্ছি না। আজকে আমাদের দ্বিতীয় বক্তা তার জীবনী থেকে বলে গেলেন, আজকে আমরা প্রাইভেটে দৌড়াচ্ছি, আমরা সবকিছু করছি এবং এর মধ্যে বিতর্ক করতে আসি, কিন্তু জীবিকার তাগিদ এই জিনিসটা যে কত বড় এটা কিন্তু বুঝছে না। আজকে বিতর্ক করতে আসে, এটা কিন্তু কোনো আমাদের জীবিকার তাগিদে আমরা আসি নাই, এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে, এটা আমাদের জীবিকার তাগিদ না। আমাদের প্রথম সংজ্ঞান থেকে এই জায়গায় জীবিকার তাগিদটা যে কি জিনিস তা আমাদের প্রথম বক্তা বুঝাই দিয়ে গেছেন, যে আমাদের জীবিকার তাগিদের ফলে আমাদেরকে অনেক রকমের অর্থ উপার্জনের দিকে আগাতে হচ্ছে, এবং এই চাপের কারণে, যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 2024 সালে একটা তথ্য অনুযায়ী, যখন আমরা কোনো রকম চাপের মধ্যে থাকি তখন আমাদের আইকিউ পর্যন্ত কমে যায়, মাননীয় স্পিকার, 13 থেকে 14 পয়েন্ট পর্যন্ত। এরকম একটা চাপে এই জনবহুল এক বাংলাদেশে দাঁড়িয়ে আজকে যখন আমরা কথা বলছি, সেখানে এই জীবিকার তাগিদের ফলে কত শত হাজার শিল্পী, কত মানুষ তাদের সৃজনশীলতাকে বহিঃপ্রকাশ করতে পারছে না, তাদের মধ্যে অদম্য ইচ্ছা আছে কিন্তু তাদের কাছে সেই সুযোগটা পাচ্ছে না। যখন আমি এক বাস্তব উদাহরণ দিয়ে যাই, যখন আমাদের কিছু শিশু, আমরা যখন কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছি, ঠিক তার সমবয়সী একজনকে তার পরিবারের হাল ধরার জন্য মাঠে ঘাটে কাজ করতে যেতে হচ্ছে, তাকে রেল লাইনের ধারে কাজ করতে যেতে হচ্ছে। এই জীবিকার তাগিদের ফলে সেখান থেকে কিন্তু তার সৃষ্টিশীল কোনো কিছুর দিকে সে আর ধাবিত হতে পারছে না, সে শিক্ষা পাচ্ছে না, শিক্ষাক্ষেত্রে শিক্ষিত হওয়ার সুযোগটা পাচ্ছে না। হয়তো সে শিক্ষাক্ষেত্রে শিক্ষিত হয়ে
অনেক উদ্ভাবনীময় অনেক কিছু করতে পারতো। সেই জায়গাতে যদি তার জীবিকার তাগিদটা না থাকতো, তাকে যদি ওই জায়গায় যাওয়া না লাগতো, সে তখন তার সৃষ্টিশীলতার মাধ্যমে অনেক কিছু আমাদেরকে উপহার দিতে পারতো। ধন্যবাদ মাননীয় সভাপতি। এখন বিষয়ের বিপক্ষে খুলনা পাবলিক কলেজের পক্ষ থেকে তাদের দলনেতা মোহাম্মদ ওহিদুর রহমান বলবেন। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইউ ক্যান টেক এ হর্স টু দ্য ওয়াটার বাট ইউ কান্ট মেক হিম ড্রিঙ্ক। অর্থাৎ আপনি একটি ঘোড়াকে পানির কাছ পর্যন্ত নিয়ে যেতে পারবেন ঠিকই, কিন্তু তাকে জোর করে পানি পান করতে বাধ্য করাতে পারবেন না। ঠিক তেমনই সৃষ্টিশীল হওয়ার জন্য আপনি কাউকে সুযোগ করে দিতে পারেন, তাকে পথ দেখাতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর মতো আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তি যদি তার মধ্যে না থাকে, তবে কেউ তাকে সৃষ্টিশীল হতে বাধ্য করতে পারে না। জীবিকার তাগিদ বাধা প্রদান করে না, এক্ষেত্রে বাধা প্রদান করে চিন্তা শক্তি ও আত্মবিশ্বাসের অভাব। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি, বিতর্কের এই মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। বিপক্ষে বলছি, আমরা তখন শুনছিলাম পক্ষ দলের বক্তব্যে তারা বারবার জীবিকার তাগিদকে সৃষ্টিশীলতার প্রধান অন্তরায় বলেছেন, কিন্তু কেন প্রধান অন্তরায় বলেছেন তার কোনো যুক্তিযুক্ত এবং প্রমাণিক ব্যাখ্যা তারা দিয়ে গেলেন না, সুতরাং তাদের যুক্তির কোনো দৃঢ়তাই থাকলো না। কিন্তু প্রতিপক্ষ বাস্তবতা এটাই, জীবিকার তাগিদের জন্য কখনো সৃষ্টিশীলতা থেমে থাকে না, এবং আগেও থেমে থাকেনি। সৃষ্টিশীলতা থেমে থাকে ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের অভাবের ফলেই। জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার অন্তরায় নয়, অন্তরায় যদি হতো তাহলে কাজী নজরুল ইসলাম কিভাবে একজন রুটির দোকানের কারিগর হয়ে, একজন গানের দলের সদস্য হয়ে, একজন দিনমজুর হয়ে তার সৃষ্টিশীলতার রচনা করে গেছেন। মাননীয় সভাপতি, শুধুমাত্র তার মধ্যে ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস ছিল বলেই সে সৃষ্টিশীলতার মাইল ফলক হয়ে দাঁড়িয়েছেন। মাননীয় সভাপতি, কাজী নজরুল ইসলামের মতো এরকম একটি দুইটি নয়, এরকম হাজারো দৃষ্টান্ত আমরা দেখতে পাই। জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার অন্তরায়, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ ইতিহাস বলে মানুষ সবচেয়ে বড় সৃষ্টি করেছে তখনই যখন প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। অন্যদিকে বিজ্ঞান বলে চাপ মস্তিষ্কে কানেকশন তৈরি করে, যেখান থেকে আসে নতুন নতুন আইডিয়া। তাহলে জীবিকার চাপ কিভাবে সৃষ্টিশীলতাকে বাধা প্রদান করে তা আমার বোধগম্য হচ্ছে না। প্রতিপক্ষ আশা করি বুঝিয়ে যাবেন। মাননীয় সভাপতি, যাদের জীবিকার তাগিদ ছিল তারাই পৃথিবীকে বদলেছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি থমাস আলভা এডিসনের কথা। তিনি ছোটবেলায় স্কুলে যেতে পারেননি, মাত্র 12 বছর বয়সে পত্রিকা হাতে এবং খাবার বিক্রি করে তার জীবিকা চালিয়েছেন। কিন্তু তার মধ্যে প্রবল ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস ছিল বলে তিনি হয়ে উঠেছিলেন সৃষ্টিশীল। মাননীয় সভাপতি, তাহলে জীবিকার তাগিদকে বাধা বলা মানেই সৃষ্টিশীলতাকে অপমান করা। আসুন কিছু পরিসংখ্যানের দিকে যাওয়া যাক। 2013 সালে গ্যাবোরা এবং রাইলিয়ের একটি গবেষণা থেকে দেখা যায়, চাপ শুধুমাত্র একটি সমস্যা নয়, বরং মস্তিষ্কের একটি সৃষ্টিশীলতার উৎস। 2017 সালের বিবিসি নিউজের একটি সমীক্ষায় দেখা যায়, সৃষ্টিশীলতার সবচেয়ে বড় উৎস হচ্ছে চাপ, সংকট এবং সংগ্রাম। আর সৃষ্টিশীলতার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইচ্ছাশক্তির অভাব, মানসিকতার অভাব এবং আত্মবিশ্বাসের অভাব। এত সব তথ্য প্রমাণের পরেও কি প্রতিপক্ষ আপনারা বলবেন যে জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়? প্রশ্ন রইল আপনাদের কাছে। মাননীয় সভাপতি, যখন স্পেস এক্সের 3টি রকেট উৎক্ষেপণ করা ব্যর্থ হয়, তখন ইলন মাস্ক প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থা ছিলেন। তিনি যখন প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থা, তখন শুধুমাত্র আত্মবিশ্বাস ছিল বলেই তিনি তার সৃষ্টিশীলতাকে জাগিয়ে তুলেছেন। মাননীয় সভাপতি, এই অটল ইচ্ছাশক্তি তাকে চতুর্থবারের মতো রকেট উৎক্ষেপণ করতে সাহায্য করেছেন। সুতরাং এখান থেকে বলা যায় জীবিকার তাগিদ কখনোই সৃষ্টিশীলতার অন্তরায় হতে পারে না। যদি অন্তরায় কোনো কিছু হয়ে থাকে, তবে সেটি হচ্ছে ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের অভাব। একজন মানুষ নিজের মেধার উপর আত্মবিশ্বাস যদি না রাখে, তবে কেউ তাকে পৃথিবীর সমস্ত সম্পদও যদি এনে দেয়, তাও তাকে সৃষ্টিশীল করে গড়ে তুলতে পারবে না। অন্যদিকে পক্ষান্তরে বলতে পারি, একজন আত্মবিশ্বাসী মানুষ জীবিকার লড়াইয়ের ফাঁকেও রাতের ঘুম হারাম করে তার সৃষ্টিকে পূর্ণতা দেয়। মাননীয় সভাপতি, জীবিকার তাগিদকে অন্তরায় বলা মানে সৃষ্টিশীলতার জন্মসূত্রটাকেই অস্বীকার করা। মাননীয় সভাপতি, জীবিকার তাগিদকে যদি অন্তরায় বলে তাহলে তারা কিভাবে বলতে পারে যে জীবিকার চাপ মানুষকে দক্ষ ও উদ্ভাবনী হতে বাধ্য করে? সীমিত আয়ের মানুষ প্রতিদিন নানা সমস্যার সমাধান করে, এটি সৃষ্টিশীলতার মূল ভিত্তি। নতুন ব্যবসা শুরু করা, নতুন প্রযুক্তি বানানো, উদ্যোক্তা হওয়া, সবই জীবিকার উন্নতির প্রয়াস। যখন পেটে ক্ষুধা থাকে, সামনে সমস্যা থাকে, তখন মানুষ সৃষ্টিশীল হওয়া ছাড়া বাঁচতেই পারে না। যে জিনিস বাধ্যগত তা কখনো অন্তরায় হতে পারে না। মাননীয় সভাপতি, যখন কারো ভিতরে ইচ্ছাশক্তি থাকে, তখন ব্যর্থতা তাকে থামাতে পারে না, সময়ের অভাব অজুহাত হতে পারে না, চাপ তাকে ভেঙে দিতে পারে না। কিন্তু যদি কারোর মধ্যে ইচ্ছাশক্তির অভাব থাকে, তাহলে কোনোভাবেই তাকে সৃষ্টিশীল হয়ে উঠতে পারবে না। মাননীয় সভাপতি, সৃষ্টিশীলতা শুধু সাহিত্য অঙ্গনে সীমাবদ্ধ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে। তারা যে বলে গেলেন যে এটি শিক্ষাক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে, আমি তাদেরকে বলতে চাই, একজন ছাত্র যখন, আমি ইন্টারমিডিয়েট লেভেলের উদাহরণ দিয়েই বলি, এখন একজন ছাত্র যখন ইন্টারমিডিয়েটে উঠে দেখে যে তার সময়ের তুলনায় সিলেবাসের সংখ্যা 3 গুণ, তখন তার কাছে এই ছাড়া উপায় থাকে না নিজের সৃষ্টিশীলতাকে কাজে লাগানোর। কিভাবে পরীক্ষার খাতায় ভালোভাবে লেখা যায়, কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাকে সহায়তা করবে, এগুলো সবই ছাত্র তার নিজস্ব সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়েই উত্থাপন করে।
একজন শিক্ষক যখন তার ক্লাসরুমে ছাত্রদের পড়ান, সেখানে বিভিন্ন ক্যাটাগরির ছাত্র থাকে। তিনি সবাইকে যাতে বোঝাতে পারেন এরকম মন মানসিকতা নিয়ে তিনি ওইখানে বোঝাতে যান। মাননীয় সভাপতি তিনি তার নিজস্ব সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন পদ্ধতিতে তার শিক্ষার্থীদেরকে শেখান। এছাড়াও মাননীয় সভাপতি আমরা বলতে পারি একজন দোকানদারের কথা। মাননীয় সভাপতি একজন দোকানদার তার সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে সমস্ত কিছু করে থাকে। এর থেকে আমরা বলতে পারি জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায় নয়, বরং চালিকা শক্তি। এখন উভয় পক্ষের যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডনের জন্য প্রথমেই আমি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মোহাম্মদ শিফাত শাহরিয়া মাহিকে অনুরোধ জানাচ্ছি তার যুক্তি খণ্ডন নিয়ে আসার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দল থেকে যে কয়টা যুক্তি আসে, প্রথমত তারা তা বোঝানোর চেষ্টা করে যে ইচ্ছা শক্তি থাকলেই সব সম্ভব এবং সৃজনশীল হওয়া যায়। সেই জায়গায় আমরা তাদেরকে বাস্তবতা এবং তথ্য উপাত্ত সহ দেখাই যে আপনার যদি ইচ্ছা শক্তি থাকেও আপনার যদি জীবিকার তাগিদ পূরণের পিছনে যে আপনার যে পরিমাণে সময় যায়, আপনার ইচ্ছা থাকার পরে সেটা সম্ভব হয় না। তার হাতে গোনা কয়েকটা উদাহরণকে যদি এখন বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার কথা বলে, সেখানে আমাদের প্রধান সমস্যাটা। আমরা আপনাকে এমন একটা জিনিস দেখানোর চেষ্টা করছি যেখানে আপনার জীবিকার তাগিদ পূরণের জন্য আপনাকে 24 ঘন্টা আপনাকে সেখানে মেতে থাকতে হচ্ছে না। আপনার জীবিকার তাগিদ পূরণের জন্য আপনাকে কালকে আমি কি করব, কালকে আমার কিভাবে দিন যাবে, এই ভাবনা যখন আপনার মাথায় থাকবে, তখন আপনার মাথা থেকে কখনো সৃষ্টিশীল কিছু আসতে পারে না। সেখানে আপনার কর্মক্ষেত্রে আপনার যেই কাজটা দায়িত্ব হিসেবে থাকছে আপনাকে সেটাই করতে হচ্ছে, এবং তার ফলে আপনি সেখানে নিজের সৃজনশীলতা দেখানোর সুযোগটাই পাচ্ছেন না যখন এই জীবিকার তাগিদটা আপনার উপরে থাকছে। এবং জীবিকার এই তাগিদের ফলে যখন আপনি নতুন কিছু করার জন্য ঝুঁকি নিতে চেষ্টা করবেন, সেই জায়গায় আপনার যখন চাকরি যাওয়ার মধ্যে ভয়ের মতো একটা জায়গা থাকে যে আচ্ছা আমি যদি একটা ভুল কিছু করে ফেলি, এটা বলে আমার চাকরি যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তখন তারা পিছপা হচ্ছে। অর্থাৎ আমরা কি বোঝাচ্ছি, যখন এই জীবিকার তাগিদের ফলে আমরা যখন ভয়ভীতির মধ্যে যাচ্ছি, তখনও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদের সৃষ্টিশীল আইডিয়াগুলো সামনে নিয়ে আসতে পারছি না। তারপরে আসি, তারা আমাদেরকে কাজী নজরুল ইসলামের উদাহরণটা দিয়ে যায় যে সে তো অনেক গরিব ছিল, তার তো জীবিকার তাগিদের ফলেই তার সৃষ্টিশীল কর্মগুলো এসেছে। আমাদের কথা সেখানে যদি তার এই জীবিকার তাগিদটা যদি ফুলফিল থাকতো, অর্থাৎ সেই সমাজে সে যদি অর্থনৈতিকভাবে না হইতো, অর্থনৈতিক যদি তার স্টেবল থাকতো, তার কাছ থেকে আমরা কত রকমের সাহিত্য পেতাম। আমাদের মূল জায়গাটা ওই জায়গাতেই। তারা যখন আজকে আমাদের প্রতিপক্ষ বলে যখন তার জীবিকার তাগিদের ফলে আমরা হচ্ছে কাজী নজরুল ইসলাম বা আমরা হচ্ছে তাদের কাছে সৃষ্টিগুলো পেয়েছি, আমরা বলছি হ্যাঁ আমরা মানি আমরা পেয়েছি, কিন্তু তার জীবনটা যদি আরো সুখময় হতো, রবীন্দ্রনাথের মতো হতো, তার কাছ থেকে কি আমরা আরো বেশি সৃষ্টিশীল পেতাম না? অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, তার জীবিকার তাগিদ তার জন্য কষ্টকর ছিল বিধায় সে তার ম্যাক্সিমাম পর্যন্ত সৃষ্টিশীল কাজ করতে পারেনি। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, এখানে এই জীবিকার তাগিদের ফলে তাকে একটা বাধা দিচ্ছে। এবং আমরা আপনাকে বারবার বলে দিয়ে যাচ্ছি যে কিছু উদাহরণ তারা যে দেখিয়ে দিয়ে যাচ্ছে, এই উদাহরণের মাধ্যমে ডিফাইন করা যায় না। আসলে একটু আপনার চারপাশের ভেবে দেখেন তো, আপনারা যখন একটা কিছু নিয়ে কাজ করছেন, যখন আপনারা কোনো কিছু একটা সৃষ্টিশীল কিছু করার উদ্যোগ নিচ্ছেন, তখন আপনার পিছুটান হিসেবে সবার আগে কি আসে? আপনার ইচ্ছা নাকি আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার জীবিকার, আপনার পরিবারের কথা, যে আমি যখন এই কাজটা করতে যাব, এখানে আপনার ইচ্ছা থাকার ফলে আপনি সবসময় করতে পারেন না অনেক কিছু, শুধুমাত্র আপনার জীবিকার তাগিদে। আপনাকে আজকে একটা জায়গায় যেতে হবে, আপনার সেই জায়গায় আপনি একটা কিছু বলতে পারবেন, কিন্তু আপনার জীবিকা সেই তাগিদে আপনাকে অফিস বাদে আপনি সেই জায়গায় যেতে পারছেন না। এরকম ক্ষেত্রগুলোতে আপনারা ধরেও নিচ্ছেন যে অফিসে যাচ্ছেন, অনেকে তো সেই অফিসে যাওয়ার সুযোগটাও নেই, তাদের কাছে তো অফিসে যাওয়ার জন্যই 24 ঘন্টা সময় দিতে হচ্ছে, তাদেরকে বইয়ের টেবিলে বসে পড়তে হচ্ছে, তাদের কাছ থেকে সৃষ্টিশীল কোনো কিছু আসার সম্ভাবনা কমে যাচ্ছে। এই জীবিকার তাগিদটার পিছু পাশাপাশি যদি তার ইচ্ছা শক্তি আমরা ধরে নিচ্ছি হ্যাঁ ইচ্ছা শক্তির অভাবও হয়তো একটা অন্তরায়, কিন্তু আজকে বিতর্কটার জায়গাটা হচ্ছে যে প্রধান অন্তরায় কোনটা? প্রধান অন্তরায় হচ্ছে যে আমাদের এই জীবিকার তাগিদ, আমার ইচ্ছা শক্তি থাকার ফলে আমার যে এই জায়গাতে আমরা আগিয়ে যাচ্ছি। অর্থাৎ সেখানে কি হয়, আমরা যখন কোনো কিছু একটা করার চেষ্টা করি, তখন আমাদের প্রথম বাধা হিসেবে আসে যাচ্ছে না আমার জীবিকাটা, আমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে, আমি আমার সৃষ্টিশীলতাকে প্রকাশ করার জন্য আমার সময় দিতে হবে। এই সুযোগটা আমাদের কাছে থাকছে না আমাদের জীবিকার তাগিদের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিপক্ষের দলনেতা মোহাম্মদ ওহিদুর রহমান তার যুক্তি খণ্ডন পর্ব নিয়ে আসছেন। মাননীয় সভাপতি, গতকাল রাতে যখন টিভির পর্দায় ওসমান হাদির কথা শুনছিলাম, তখন আমি আপনি বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা আমরা সবাই প্রচুর দুঃখক্রান্ত হয়েছিলাম। শুধু দুঃখাক্রান্ত হইনি, আমরা একটু হতাশাগ্রস্ত হয়েছিলাম। পরদিন সকালে আজকে সকালে যখন আমরা আসার সময় প্রস্তুতি গ্রহণ করছিলাম, তখন আমরা একটু দুশ্চিন্তাগ্রস্তও ছিলাম। কিন্তু এই সব কিছুর পিছন থেকে আমাদের ইচ্ছা শক্তি আমাদেরকে সেই সুদূর খুলনা থেকে টেনে এনেছে পৃথিবীর আজকের এই পর্দায়। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি যুক্তি খণ্ডন পর্বে আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। এতক্ষণ শুনছিলাম আমার প্রতিপক্ষ দলের যুক্তি এবং যুক্তির খণ্ডনের কথা। তিনি যুক্তি দিয়ে গেলেন ঠিকই, কিন্তু মানসম্মত একটি যুক্তিরও খণ্ডন করে দিয়ে যেতে পারলেন না। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বলে গেলেন যে জীবিকার চাপ নাকি সৃষ্টিশীলতাকে নষ্ট করে, কিন্তু মাননীয় সভাপতি চাপ মানে সৃষ্টিশীলতা নষ্ট নয়, বরং চাপ মানুষকে সমাধান খুঁজতে বাধ্য করে।
মানুষ যখন দায়িত্বের মধ্যে থাকে তখন সে বাস্তব সমস্যা থেকে নতুন পথ বের করে, এটি সৃষ্টিশীলতা। চাপ থাকলেই মানুষ চিন্তা শক্তি বেশি ব্যবহার করে। তারা তাদের বক্তব্য দ্বারা বোঝাতে চেয়েছেন যে সীমাবদ্ধতা চিন্তাকে ধ্বংস করে, কিন্তু মাননীয় সভাপতি, সীমাবদ্ধতা চিন্তার মৃত্যুকূপ নয়, বরং সৃষ্টিশীলতারই উৎস। যাদের দৈনন্দিন জীবনে কাজ থাকে তারাই ভাবে যে কি করলে সময় বাঁচবে আর কি করলে কাজটি সহজতর হবে, আর এভাবেই নতুন ধারণার জন্ম নেয়, মানুষ হয়ে ওঠে সৃষ্টিশীল। আমার প্রতিপক্ষ বলে গেলেন যে সৃষ্টিশীলতা আসে নাকি স্বাধীনতা এবং আরামের মধ্যে থেকে, কিন্তু প্রতিপক্ষ আরামে থাকা মানুষ খুব কমই কিছু করেছে, কিন্তু দায়িত্বে থাকা মানুষ প্রতিদিন নতুন পথ খোঁজে। কিন্তু সুতরাং আরাম নয়, দায়িত্বই সৃষ্টিশীলতার আসল চালিকা শক্তি। জীবিকার তাগিদ সৃষ্টিশীলতাকে থামায় না, বরং সৃষ্টিশীলতাকে করে তোলে প্রয়োজনমুখী, বাস্তবমুখী এবং কার্যকরী। দায়িত্ব মানুষের চিন্তাকে ধার, আর জীবিকার তাগিদ সেই দায়িত্বেরই সবচেয়ে বড় শিক্ষক। প্রতিপক্ষ যুক্তি দেখিয়ে গেলেন যে কাজের চাপ সৃষ্টিশীলতা কমায়, কিন্তু মাননীয় সভাপতি, মানসিক চাপ সৃষ্টিশীলতার শত্রু নয়, বরং দিক নির্দেশক। যখন সমস্যা হয় বাস্তব, আমরা সেটার সমাধান খুঁজি বাস্তবসম্মতভাবে, সেটাই প্রকৃত সৃষ্টিশীলতা। যত অভাব তত বেশি সৃষ্টির প্রয়োজন। প্রবাদে আছে, প্রয়োজনই আবিষ্কারের জননী। এটা শুধু প্রবাদ নয়, ইতিহাসের সর্বোত্তম বাস্তব কথা। জীবিকার তাগিদ না থাকলে মানুষ নতুন কিছু সমাধান বেরই করতো না। প্রতিপক্ষ দৃঢ়কণ্ঠে বলে গেলেন অভাবের কথা। অভাব মানুষকে থামায় না, বরং অভাব মানুষকে শেখায় কিভাবে এগোতে হয়। বেঁচে থাকার এই সংগ্রামে মানুষ টিকে থাকে কিভাবে। সংগ্রামী মানুষকে সব থেকে মাথা উঁচু করে বেঁচে থাকতে সাহায্য করে। পৃথিবীতে যাদের হারানোর ভয় আছে তারাই নতুন পথ খুঁজে বের করেছে। যেখানে সমস্যা আছে সেখানে সৃষ্টিশীলতার জন্ম। মাননীয় সভাপতি, যাদের জীবিকা নেই তার কোনো স্বপ্নই নেই। স্বপ্নের জন্মই হয় নিরাপদ ভবিষ্যতের প্রয়োজন থেকে। একজন ছাত্র টিউশন করে পড়াশোনা চালায়, এই টিউশন করা সৃজনশীলতা, সময় ব্যবস্থাপনা সবই জীবিকার তাগিদের ফল। আমার প্রতিপক্ষ বলে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আরামে থেকে, আমি আপনাকে এটাই বলেছি যে আরামে থেকে সৃষ্টিশীলতা অর্জন করেছে খুব কমই মানুষ, কিন্তু আপনি দেখে থাকবেন যে অভাবের মধ্যে থেকে এবং আমাদের মতো পরিবেশে থেকে সেখান থেকে হাজার হাজার দৃষ্টান্ত উঠে এসেছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা হয়তো আজকের এই বিষয়টিকে আপনারা অন্যভাবে নিয়ে চলে গেছেন। আজকের বিষয়টি ছিল জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়, কিন্তু প্রধান অন্তরায় নয় বিজ্ঞ প্রতিপক্ষ, এটি বলা যায় চালিকা শক্তি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। উভয় পক্ষের যুক্তি খণ্ডন পর্ব উপভোগ করলাম। যে এই যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপন করতে গিয়ে আজকে যে দুই পক্ষ, তারা একটা বিষয়কে কতভাবে যাচাই করা যায়, কতভাবে তাকে বিচার করা যায়, সেই বিষয় সম্পর্কে তাদের যে আগ্রহ সেটা প্রকাশ করলেন। এবং সবচেয়ে বড় কথা যেটা আনন্দের ব্যাপার উভয় পক্ষের মধ্যেই লক্ষ্য করা গেল, যে তারা যুক্তির পক্ষে এবং বিপক্ষে বলতে গিয়ে বিষয়টি তারা বাস্তব থেকে প্রচুর পরিমাণে উদাহরণ টেনে এনেছেন, যেটা উভয় পক্ষের জন্য একটা খুবই ইতিবাচক দিক। এর জন্য যে এই বিতর্ক আসলে শুধুমাত্র একটা প্রতিযোগিতা না। আজকে এই যে নতুন প্রাণ যারা এই বিষয়গুলোকে নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি দিলেন, তাদের জন্য তো ভবিষ্যৎ, তাদের হাতেই তো আমাদের ভবিষ্যৎ সমাজ এবং দেশ। ফলে যখন কোনো বিষয় নিয়ে দেশ বা জাতি কোন ধরনের দ্বিধায় পড়বে, সমস্যা অনুভব করবে, তখন যেটা আশা করা যায় যে গায়ের জোর নয়, যুক্তি, বুদ্ধি এবং শুধুমাত্র অন্ধ তর্ক নয়, যুক্তি দিয়ে সমস্যার সমাধানের প্রয়াস, এইটাই তো মূলত এই বিতর্ক থেকে আমরা আশা করতে পারি আপনাদের কাছ থেকে। কারণ আজকে হয়তো এখানে এই পক্ষ বা বিপক্ষ থেকে কোনো এক দল বিজয় লাভ করবে, তার মানে যে ওইটা একমাত্র সত্য তা কিন্তু নয়। শুধুমাত্র হ্যাঁ বা না এর মধ্যে কোথাও সত্য থাকে না। সত্য একান্ত হয় না, সত্য অনেকান্ত হয়। সত্য হয়তো দুইয়ের মাঝখানেই কোথাও থাকে, তাকে খুঁজে বের করে নিতে হয়। এর জন্য পক্ষে এবং বিপক্ষে যুক্তি থাকতে হয়। এবং সবচেয়ে বড় কথা যে শুধুমাত্র নিজের পক্ষে যুক্তি খুঁজলেই হয় না, বিপক্ষের যুক্তিকেও অনুধাবন করতে হয়। অর্থাৎ এই পক্ষে বিপক্ষের তর্ক বিতর্ক, যুক্তি দেয়া, যুক্তি নিজের পক্ষে খুঁজবার স্বার্থেই বিপক্ষ দলের যুক্তিকে অনুধাবন করবার যে প্রয়োজনীয়তা,
সেই জায়গা থেকে যেন আপনারা এই বাস্তবতাটুকু জীবনের প্রতিটি পর্বে উপস্থাপন করতে পারেন, ব্যবহার করতে পারেন। যদি তা নিশ্চিত হয়, যদি তা আপনারা নিশ্চিত করতে পারেন, নিঃসন্দেহে সেটাই হবে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের, এই বিতর্ক প্রতিযোগিতায় আপনাদের অংশগ্রহণের সবচাইতে বড় সফলতা। ফলাফল আমাদের হাতে এসে পড়েছে। আমরা আজকে জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এর আজকে বিষয় ছিল জীবিকার তাগিদ, সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। আজকে বিজয়ী দল খুলনা পাবলিক কলেজ। শ্রেষ্ঠ বিতার্কিক দলনেতা বিপক্ষ দল মোহাম্মদ ওহিদুর রহমান। বিজয়ী দলের ব্যালট 2, বিজিত দলের ব্যালট নম্বর 1। বিজয়ী এবং বিজিত দল আমি উভয়কে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন, যারা শুনলেন, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের পর্বটুকু সমাপ্তি ঘোষণা করছি।